প্রজন্ম যাদের জন্ম হয়েছে 1997 থেকে 2012 সালে। এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকে ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে। তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে। হ্যাঁ দর্শক, বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে। এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড। জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায়। তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি। স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সংস্কার এবং নির্বাচনের মাঝে। এছাড়াও প্রশ্ন রয়েছে জনমনে 24 এবং 71কে নিয়ে। সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় আহ্বায়ক আগ্রাসন বিরোধী আন্দোলন। ওয়ালিউল্লাহ, স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি তো 24-এর আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তো সেই সময়ে মনে দাগ কাটার মতো কোনো ঘটনা রয়েছে কিনা এটি জানতে চাইব। সেই সাথে জানতে চাইব 24-কে অনেকে 71-এর সাথে তুলনা করেন, আপনি কিভাবে দেখেন এই বিষয়টিকে? তার আগে হচ্ছে আপনি যে 24-এর কথা বলছেন দাগ কাটা কোনো ঘটনা, এখানে তো অনেক ঘটনা আছে। তো আমার সবচেয়ে বেশি মনে পড়ে 3 তারিখের ঘটনাটা, যেদিন আমরা গণজমায়েত হই শহীদ মিনারে। তো বিকেলবেলা সবাই যখন চলে যায়, মুষলধারে বৃষ্টি হয়, আমি ঢাকা মেডিকেলের বহির্বিভাগ গেটে দাঁড়িয়েছিলাম। এক রিক্সাওয়ালা আমাকে এসে জিজ্ঞেস করতে, মামা কোথায় যাবেন? তো আমি কিছুটা অবাক হয়ে বললাম যে আমি যাব না। তো বললো যে এখানে দাঁড়িয়েন না, এখানে পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ, আপনি এখান থেকে চলে আসেন, আমি আপনাকে নিয়ে যাই। তো আমি দেখলাম যে সিচুয়েশন খুবই খারাপ। তো আমি রিক্সায় উঠে যাই, ওই বৃষ্টিতে ভিজে আমি উঠে গেলাম। ঠিক সন্ধ্যা আগ মুহূর্তে টিএসসিতে আসার পরেই দেখলাম যে 2টা পুলিশ আমাকে সিগন্যাল দিল। আমি ওই রিক্সা থেকে নামলাম, নামার পরে আমার পকেট চেক করলো, মানিব্যাগ চেক করলো, মানিব্যাগে কী আছে সব কিছুই দেখলো, মোবাইল চেক করলো, কোনো কিছু পায় নাই। ওই মুহূর্তে আমার মনে আছে মানিব্যাগে আমার 12,000 টাকা ছিল। আমি একটা কোচিংয়ে ক্লাস নিতাম ওই সময়, তো ওই দিনে আমি পেমেন্টটা পাই। তো ওখান থেকে দেখলাম ওই 10,000 টাকা নিয়ে চলে গেল। তো ওই মুহূর্তে নিয়ে গেল ওই যারা ছিল সাথে আর কি, পুলিশ বা অন্যান্য যারা ছিল তারা নিয়ে গেল। তো ওই মুহূর্তে আমার একটা সিনারি মনে পড়ে, সেটা হচ্ছে 71-এ যেটা আমরা দেখছি হয়তো অনেকেই, যে পাকিস্তানিরা আপনার আমাদের বাঙালিদেরকে হচ্ছে লঙ্গি খুলে খুলে ওরা চেক করতো, সে হিন্দু না মুসলমান। তো এইটা দেখে আমার ওই সিনারিটা মনে পড়ে গেল। এটা আমার ভিতরে সবচেয়ে বেশি দাগ কেটেছিল সেই দিন, যে আমরা এই স্বাধীনতা 54 বছর পরেও একটা শাসক পেয়েছিলাম, আজকে তার এতটাই নির্যাতন, সে প্রত্যেকটা মানুষকে একেবারে নাবিশ্বাস করে দিয়েছিল। জি, সেই সাথে আরও যে বিষয়টি জানতে চেয়েছিলাম, 71 এবং 24 নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে, অনেকেই 24-এর অভ্যুত্থানকে 71-এর সাথে তুলনা করছেন। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে 71-এ যখন আমি আলোচনা করব, তার আগে অবশ্যই আমার 47 আলোচনা করতে হবে। দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমার 71, আমার 71টা রাতারাতি হয় নাই। তার মাঝে হচ্ছে আপনার 52 ভাষা আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান ছিল, সব কিছু মিলেই কিন্তু আসছে। আমরা জানি 47-এর ইতিহাস, 52-এর ইতিহাস। যেহেতু আপনি 71-এর কথা আর 24-এর কথা বলছেন, সেই ক্ষেত্রে আমি বলবো 2টা ডিফারেন্ট জিনিস। 71-এ ছিল আমাদের একটা পার্টের সাথে আরেকটা পার্ট, যেখানে আমরা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য। আর এখানে যে বিষয়টা হচ্ছে পশ্চিম এবং পূর্ব পাকিস্তানে আমরা বরাবরই বৈষম্যের শিকার ছিলাম, কিন্তু সেই বৈষম্যের শিকার এবং বিভিন্ন নির্যাতনের শিকার হওয়ার পর থেকে কিন্তু রাজনৈতিক একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই দেশ স্বাধীনতার যুদ্ধে শুরু হয়, এবং তার পিছনে যেটা হচ্ছে জ্বলন্ত একটা আগুন ছিল, সেটার ভিতর ভারত কিন্তু সেখানে ঘি ঢেলেছিল। সেই প্রেক্ষাপটে আমাদের স্বাধীনতা। আর সেই স্বাধীনতার জিনিসটা যদি চিন্তা করেন, 71-এ কিন্তু আমি পাইছি হচ্ছে 56,000 বর্গমাইলের একটা ভূখণ্ড পেয়েছি। আমি পেয়েছি হচ্ছে লাল সবুজের একটা রক্তের বিনিময়ে একটা পতাকা পেয়েছি। আমি পেয়েছি হচ্ছে একটা মানচিত্র পেয়েছি। এখন 24 যারা ওই 71-এর সাথে একত্রিত করে ফেলতে চাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 24-এ আমি কি পাইছি? আমি কি মানচিত্র পাইছি নতুন, না আমি পতাকা পাইছি? কোনোটাই পাই নাই। জাস্ট 71-এর স্বাধীন দেশে এখানে একটা স্বৈরাচার শাসক ছিল, তাকে আমরা বিতাড়িত করার জন্য আমরা 24 করছি। তো হ্যাঁ, 24 হচ্ছে আমাদের 71-এর অনুপ্রেরণা। তার মাঝে ছিল 90 কিন্তু স্বৈরাচার একটা ছিল, এরশাদ। জি, তার মানে 71 থেকে অনুপ্রেরণা নিয়েই 24-এর এই অভ্যুত্থান আন্দোলন করা।
আচ্ছা, আপনি তো 2018 সালের কোটা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এরপরে আপনি লোকচক্ষুর আড়ালে চলে গেলেন, অর্থাৎ অন্তরালে চলে যাওয়ার যে বিষয়টি, কেন চলে গিয়েছিলেন? তখন আমি পড়াশোনা শেষ করে আমি সরকারি চাকরির জন্য পড়াশোনা করে লাইব্রেরিতে রেগুলার বসি। আমি তখন 37-এর রিটেন দিয়ে আসি বিসিএসে। তো যেহেতু হচ্ছে আমাদের সবারই একটা প্রত্যাশা থাকে পড়াশোনা শেষ করার পর একটা ভালো চাকরি, তো যখন দেখতাম যে সেখানে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার, সেখানে জেলা কোঠা, নারী কোঠা, বিভিন্ন কোঠা, মুক্তিযোদ্ধার কোঠা, আবার তাদের নাতিদের কোঠা, বিভিন্ন কোঠায় বন্টন হওয়ার পর আমাদের মেধার মূল্যায়নটা ওইভাবে হয় না। তো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এই আন্দোলনে আসা, সেই সময় আমার সাথে সবচেয়ে বেশি সখ্যতা গড়ে ওঠে আপনার গণ অধিকার পরিষদের রাশেদ আছে ওর সাথে, এবং সেই আন্দোলনের প্রেক্ষাপটে আমি নির্যাতিতও ছিলাম, পুলিশের হয়রানি হই, ইভেন আমি ডিবির হাতেও নির্যাতিত ছিলাম তখন। কিন্তু আমার কখনোই চিন্তা ছিল না যে এই দেশে গতানুগতিক ধারা রাজনীতিতে আমি আসব। কারণ ছোট থেকে যখন দেখে আসছি যে রাজনীতির ধারাটা বা পটভূমি সবসময় দেখছি একটা প্রতিহিংসামূলক রাজনীতি। আপনি আজকে রাজনীতিতে আসেন, কিন্তু আপনার জীবন সিকিউরিটি কে দিবে এখানে এটা বলা যায় না। আর আলটিমেটলি আপনি যখন রাজনীতি করবেন আপনার গোল হয়ে যায় কিন্তু একটা নির্বাচনের ক্ষেত্রে। তো যেহেতু আমি কেন্দ্রের থেকে পড়াশোনা করছি, তো সেই প্রেক্ষাপটে আমারও কিন্তু একটা গোল হয় যে আমি আগামীতে নির্বাচনে যাব বা এমপি হব, এরকম স্বপ্ন থাকে। কিন্তু আমার বাংলাদেশে সেই পার্লামেন্ট নির্বাচনের আগেই যদি আমি বলি ইউনিয়ন পরিষদের নির্বাচন, যেখানে কোটি টাকার খেলা হয়, সেই কোটি টাকা বিনিয়োগ করে আমার তো রাজনীতি করার কোনো স্বাদ নাই, ইচ্ছা নাই। এই জন্য আমি তখন সেখান থেকে জাতীয় কোনো রাজনীতিতে আমি সম্পৃক্ত হই নাই। আমি নিজের থেকেই নিজেকে আড়াল করে রাখি, তবে নিজের মতো করে নিজেকে যতটুকু গোছানোর আমি সেই কাজই ছিলাম। আগ্রাসন বিরোধী আন্দোলনের আপনি কেন্দ্রীয় আহ্বায়ক। তো আসলে এই যে একটা দল আগ্রাসন বিরোধী আন্দোলন, আপনাদের মূল লক্ষ্য এবং আপনাদের মূল প্রতিপাদ্য কি? আপনি তো বললেন যে আপনি গতানুগতিক যে রাজনৈতিক প্রক্রিয়া আছে এটিতে বিশ্বাস করছেন না, তাহলে আপনাদের প্রক্রিয়াগুলো কি? এই ক্ষেত্রে দেখুন, যে বিষয়টা আমি বলবো, আমাদের আগ্রাসন বিরোধী মূলত এটা ছিল 2019 সালে ভারত বিরোধী একটা আন্দোলন হয়েছিল। মোদি যখন আসে এককভাবে আসবে, সেই দাওয়াতে অনেক কিন্তু দাওয়াত পায় না আমাদের জাতীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল। তো যেখানে দেখতেছে আমার স্বাধীনতার সার্বভৌমত্বের অস্তিত্ব সংকট, তখন আমরা আন্দোলন শুরু করি যে মোদি বিরোধী আন্দোলন, মোদির ঠেকাও বাংলাদেশ বাঁচাও, এটা ছিল আমাদের আন্দোলন। তো সেই প্রেক্ষাপটে বিভিন্ন সময়ের পরিবর্তনে আমরা 2024 সালের আন্দোলনের পর যখন দেখছি যে হচ্ছে সবাই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছে, কেউ কেউ নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে, তো সবাই যদি রাজনৈতিক দল নিয়ে থাকে তাহলে এই দেশটাকে নিয়ে কে ভাববে বা কারা ভাববে? ওই প্রেক্ষাপটে আমরা রাজনৈতিক নির্বাচন বিমুখী হয়ে, কারণ অরাজনৈতিক শব্দটাও একটা রাজনীতি, তো এই প্রেক্ষাপটে আমরা নির্বাচন বিমুখী একটা সংগঠন, সেটা আগ্রাসন বিরোধী আন্দোলন। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে কোনো রকমের বিদেশি আগ্রাসন হোক বা আমার দেশীয় আগ্রাসন হোক, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, যখনই আগ্রাসন আসবে আমার দেশের উপর বা আমার দেশের জনগণের উপর, সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। জি, আপনার কাছে শুনছিলাম আগ্রাসন বিরোধী আন্দোলনের কি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে, এই বিষয় নিয়ে আরও কথা বলবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। ওয়ালিউল্লাহ, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বললেন যে আপনারা নির্বাচন বিমুখী একটি রাজনৈতিক দল, কারণ অরাজনৈতিক ভুল হবে, এটা একটা সংগঠন। তো আপনারা এই যে নির্বাচন ছাড়া, আমরা তো গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করবেন বা হতে পারে? গণতন্ত্রের চর্চাটা আমরাও চাই, কিন্তু আমি আমার ছোটবেলা থেকে এ যাবৎ পর্যন্ত যে পরিস্থিতি দেখে আসছি বাংলাদেশের যতগুলো পলিটিক্যাল পার্টি, আদৌ কি আমরা গণতন্ত্র কি চর্চা করি নাকি মুখে মুখে গণতন্ত্র? আমি তো দেখে আসতেছি সেই পরিবারতন্ত্র। আমি যদি আওয়ামী লীগের ক্ষেত্রে বলি, স্বাধীনতার পর বঙ্গবন্ধু উনি মারা যাওয়ার পর
এই দলের প্রধান কে হয়েছে? ওনার কন্যা। তো আমার কথা হচ্ছে এই দলে দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না প্রধান হওয়ার মতো। তো আমি ওইটা বাদ দিলাম যেহেতু স্বৈরাচার। এখন আমি যদি বলি হচ্ছে বিএনপির কথা, তো বিএনপির প্রেক্ষাপটে আপনি দেখেন এই দলের শুরুতে কে ছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। তো উনি যখন শহীদ হলেন তার পরবর্তী দলের হাল ধরেছেন ওনারই স্ত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন একজন নেত্রী উনি। তারপরে কে আসছেন? তারেক রহমান আসছেন। তারপরে কে আসবেন? ওনারই পরিবার থেকে কেউ না কেউ আসবেন। তো আমার কথা হচ্ছে দীর্ঘ একটা সময় পাড়ি দেওয়ার পর এই রাজনৈতিক দলে কি দ্বিতীয় কেউ তৈরি হয় নাই যে এরকম নেতৃত্বের জায়গায় আসার মতো? মানুষজন হয়তো পরিবারতন্ত্রকে একসেপ্ট করছে। আপনি আমার ক্ষেত্রে বলেন যে আমরা গণতন্ত্র বলে আমি যখন একটা পাওয়ার পর সেটা আমি আপনার উপর অ্যাপ্লাই করার চেষ্টা করব। সেখানে গণতন্ত্রের চিন্তা করব না যে আপনার একটা মতামত নেই বা আরেকজনের মতামত নেই, ভিন্ন মতামত নিয়ে একটা কাজ সমাধান করি, সেটা কিন্তু আমরা চাই না, আমরা করি না সচরাচর। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিভাবে? তো এইটার জন্য আমরা যেটা বলবো যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই নির্বাচনী লাগবে এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার লাগবে। কিন্তু এখানে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে চর্চা করতে হবে। আমরা সেই চর্চাটা দেখি না। আমরা মাঠের রাজনীতিতে দেখি মারামারি, দখলবাজি, চাঁদাবাজি। এই যে দখল নেওয়াটা ধরেন 5 তারিখের পরে দেখবেন যে বিভিন্ন জায়গায় যার পেশি শক্তি যে এলাকায় বেশি, যে প্রভাব খাটাইতে পারছে সেই জায়গায় দখল করে রাখছে। এটা কি গণতন্ত্রের চর্চা? এটা তো এক ধরনের হচ্ছে আপনার পেশি শক্তি, যেটা হচ্ছে আপনার আধিপত্যবাদের রাজনীতি, এটা স্বৈরাচার ভিত্তিক রাজনীতি। এটা নির্বাচন কি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে মনে করছেন? এটা রাজনৈতিক দলদের অবস্থান। তবে যে পরিস্থিতি দেখতেছে আমার মনে হয় না যে ফেব্রুয়ারিতে আদৌ হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে দেশ কি আরো একটি বিপর্যয়ের দিকে যাবে কিনা? দেশ তো অলরেডি সংকটে আছে, নির্বাচন না হলে আরেকটু সংকটে পড়বে। কিন্তু আমরা চাই যে এই দেশে নির্বাচন হোক, তবে সেটা গণমানুষের ভোটে হোক এবং গণমানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন হোক এই নির্বাচনে। তো এই নির্বাচন, আমার বাংলাদেশের নির্বাচনগুলো দেখবেন যে পেশি শক্তির অধীনে চলে যায়, কালো টাকার অধীনে চলে যায়, মাসুল পাওয়ারে চলে যায়। তো আমরা চাই যে একটা ফেয়ার নির্বাচন হোক, সুস্থ ধারার নির্বাচন হোক। আর যেহেতু দীর্ঘ একটা সংগ্রামের পরে 24 সাল আমরা এসেছি, 71, 90, 2024, কিন্তু এই স্বাধীনতার 54 বছর আমার দেশে দৃশ্যমান উন্নত কি পেয়েছি আমি? হ্যাঁ, আমি উন্নত পেয়েছি কি বড় বড় কিছু বিল্ডিং, কালভার্ট, তারপর হচ্ছে আপনার বড় বড় কিছু ব্রিজ, এই জাতীয়। কিন্তু আমার দেশে আভ্যন্তরীণ কোনো উন্নয়ন হয়েছে প্রযুক্তিগত আপনি দেখাতে পারবেন একটা? সামরিক অবস্থান জায়গা থেকে কোনো উন্নয়ন হয়েছে আমাদের? বা শিক্ষাক্ষেত্রে যদি বলি সেই শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়েছে? তো এই জন্যে বলি যে এই 24-এ নির্বাচন হোক, তবে নির্বাচনের আগে যেহেতু আমরা একজন জগৎ বিখ্যাত মানুষ পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, তো ওনার হাত ধরে বাংলাদেশে কিছু সংস্কার হোক, সেটা আমি চাই এবং আমরা চাচ্ছি। কদিন আগেও আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার উপর নির্বাচনের জন্য চাপ প্রয়োগ সৃষ্টি করেছে। আবার লন্ডন বৈঠকের পরে হঠাৎ করে আমরা দেখলাম চাপ একেবারে ঠান্ডা হয়ে গেল। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণটা যদি আলোচনা করতে হয়, প্রত্যেকটা রাজনৈতিক দল সে কিন্তু নির্বাচন করবে, এটা তার প্রত্যাশা থাকে, তার ম্যান্ডেট থাকে। সে নির্বাচিত হবে, সে সংসদে যাবে, রাষ্ট্র পরিচালনা করবে, এটা তাদের একটা প্রত্যাশা। কিন্তু 24-এর পরবর্তীতে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের হাত থেকে মুক্ত হওয়ার পর আমি সবচেয়ে বেশি অবাক হলাম যে এই দেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হবে দেখবেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে রাজনৈতিক যারা নেতা থাকবে তাদের ক্ষতিগ্রস্ত হয় না। যারা মারা যায়, যাদের রক্তে এই স্বাধীনতা, এই আন্দোলন সংগ্রামগুলোর সফলতা হয়, তারা হয় দিনমজুর, রিকশাওয়ালা, মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর ছেলেপেলে, আর সব হচ্ছে স্টুডেন্ট। দীর্ঘ একটা সময় তারা এই রাষ্ট্রের যখন বড় ধরনের একটা অবস্থা, মানে খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হবে, তখনই দেখবেন যে এই জায়গাটায় স্টুডেন্টরা আগায় আসে। সেটা আমি 71-এর ক্ষেত্রে যদি বলি, সবচেয়ে বেশি অবদানটা ছিল হচ্ছে স্টুডেন্টদের। সেই 90-এর ক্ষেত্রে বলি, 90-এর অবদানও ছিল সবচেয়ে বেশি হচ্ছে স্টুডেন্টদের। 2024-এ হ্যাঁ, দীর্ঘ 17 বছর বিএনপি, জামাত ইসলাম আন্দোলন করেছে, কিন্তু করার ফলে কিন্তু তারা জনমতটা তৈরি করতে পারে নাই, যার ফলে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে নাই, তাদের পাশে পায় নাই। এইটার দায়িত্বটা স্টুডেন্টরা নিয়েছিল। স্টুডেন্টদের কখনোই অ্যাম্বিশন ছিল না যে এই সরকার পতনের। আমরা চেয়েছিলাম যে আমাদের কোটা সংস্কার, কিন্তু যখন কোটা সংস্কার করতে গিয়ে আমাদেরকে ট্যাগ দেওয়া হলো যে রাজাকার, সেই রাজাকারের প্রতিফলনের শপথ ছিল যে আমরা এই স্বৈরাচারকে নামাবো ক্ষমতার থেকে।
ট্যাগিং এর বিষয় নিয়ে আপনি কথা বললেন, ট্যাগিং কি এখন নেই? এখনও ট্যাগিং চলতেছে, কিন্তু সেই ট্যাগিংয়ের জায়গাটাতে আমরা বের হয়ে আসবো। কিন্তু দেখেন গত 7 বছর রাজাকার শব্দটা গালি হয়ে গেছিল, কিন্তু সেই জুলাই মাস থেকে এই রাজাকার শব্দটা এটা আর গালি নাই। রাজাকার শব্দটি গালি নেই, কিন্তু স্বৈরাচারের দোসর বলেও তো একটি শব্দ আমরা শুনতে পাচ্ছি। দোসরের ব্যাপারটা হচ্ছে এটা আপনার সম্পূর্ণ হচ্ছে একটা চাটকারিতা এবং মানে কি বলবো, এটাকে হচ্ছে আপনার একটা অসুর শক্তি যেটা। আর এই শক্তিটা তো ছিল আমার বাংলাদেশের না, এটা ছিল ভারতে এক আধিপত্যবাদের অসুর শক্তি ছিল, দীর্ঘ 7 বছর এখানে বসেছিল। সেই ভারত কি আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে? হ্যাঁ, করছে। এটা তো বরাবরই, কারণ এই দেশটা ডিভাইডেশনের ক্ষেত্রে তো রোল প্লে সে করে। আমরা তো নতুন একটি বাংলাদেশ চেয়েছিলাম, তো আমরা কি চেয়েছিলাম, আমাদের প্রত্যাশা কি ছিল এবং প্রাপ্তি কি হলো, আমরা কি পেলাম বর্তমানে দাঁড়িয়ে? এই ক্ষেত্রে যদি বলতে হয়, আসলে আমাদের যে গণমানুষের যে প্রত্যাশা বা প্রাপ্তি ছিল সেটা এখনও পরিপূর্ণ হয় নাই। কারণ সেই 24-এর পরে স্বৈরাচারের পতনের পর থেকে আমরা একটা তসবির মালা শুনতেছি, সেটা হচ্ছে নির্বাচন, কিন্তু কাউকে শুনি নাই যে এই দেশটাকে আমরা সবাই মিলে গড়ব। আপনার কথা শুনছিলাম, প্রত্যাশা প্রাপ্তি নিয়ে আরও অনেক কথা শুনবো, তবে এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও ফিরে আসবো দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে। আমরা প্রত্যাশা এবং প্রাপ্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। ওয়ালিউল্লাহ, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, প্রত্যাশা এবং প্রাপ্তি, কেমন দেখতে চেয়েছিলাম বাংলাদেশকে, আর কি পেলাম, কেন পেলাম না? আমরা চেয়েছিলাম নতুন একটা বাংলাদেশ। সেই নতুন একটা বাংলাদেশ পাচ্ছি না, শুধুমাত্র মুসলিমের কিছু রাজনৈতিক দলের ক্ষমতালোভী, তারা চাচ্ছে যে কীভাবে ক্ষমতায় আসা যাবে, কিভাবে কি করা যাবে। আমরা স্বাধীনতার এই 54 বছরে কিন্তু দীর্ঘ একটা সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা আমরা দেখেছি, কিন্তু সেই শাসন ব্যবস্থার পরেও কিন্তু আমরা উন্নতি পাই নাই, বা এখনও আমি যে স্বাধীন পরিপূর্ণ সেটা আমি বলবো না। জাস্ট হচ্ছে আমি একটা ক্ষমতার অধীনে ছিলাম, একটা শক্তির অধীনে ছিলাম, সেই 71-এর মাধ্যমে শক্তির থেকে আমি আলাদা হই। এই দেশে আজকে আপনি একটা কথা বলেন, সেটা আপনার স্বাধীনতা নেই, আপনি মত দেন, সেটা স্বাধীনতা নেই। এই যে এখন নির্বাচন করতেছে একটা দল, আমি বলি যে হ্যাঁ নির্বাচন হোক, কিন্তু তার আগে কিছু সংস্কার হোক। এই কথাটা যখন আমি বলবো, তখন বলবে যে আমরা গণতন্ত্রের শত্রু, আমরা এই দেশের শত্রু, বিভিন্ন বলে ট্যাগিং ইউজ করা হবে। ট্যাগিং এর যে বিষয়টির কথা বলছিলাম, কোনো না কোনোভাবে ট্যাগিং যেন আর বন্ধই হচ্ছে না। তো এই ট্যাগিং বন্ধে কি করণীয় উচিত, মানে প্রধান উপদেষ্টার কাছে আপনাদের কোনো? না, এই ট্যাগিং বন্ধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নাই। এটা হচ্ছে দল এবং হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক চর্চা এবং সুস্থ মানসিকতার একটা পরিবর্তন আনতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। যদি বলতে হয়, আমি দেখেন দীর্ঘ 17 বছর জামাত এবং বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির পাশাপাশি থেকে কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে একসাথে জেলে গিয়েছে, একসাথে তারা অত্যাচারিত হয়েছে। কিন্তু দেখেন ততদিন কিন্তু এই জামাত শিবিরের গায়ে থেকে কোনো গন্ধ বের হয় নাই, কিন্তু এই যে এখন 24-এর পর তাদের থেকে নতুন এক গন্ধ বের হয়েছে, তারা হচ্ছে রাজাকার, তারা যুদ্ধ অপরাধী। এই যে এটা কিন্তু এক ধরনের ট্যাগিং। অথচ তারা যে রাজনীতি করে, আমি যেটা সবসময় ছোট থেকে আমার ফ্যামিলি বা আমি আত্মীয় স্বজন বা আমার আশপাশ থেকে দেখে আসছি, যে বিএনপির গল্প শুনে আসছি, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের যে গড়া বিএনপি, সেই ওনার আদর্শ বিচিত্র একটা দল এখন আমি বলবো। কিন্তু দেখবেন মাঠে ময়দানে ওরা স্লোগান দিচ্ছে, এক জিয়া লুকান্তের লক্ষ্য জিয়া একটা দিচ্ছে। এটা তো আমার কাছে একেবারে ডাহা মিথ্যা একটা স্লোগান। মানে আদর্শকে ধারণ করছে না, কিন্তু তাকে সামনে রেখে রাজনীতি করছে। বুকে তারা জিয়াউর রহমান সাহেবের আদর্শ কখনোই ধারণ করছে না। জি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অঙ্গনে তরুণদের ব্যাপক অংশগ্রহণ, আবার তাদেরকে কখনো কখনো দেখা যাচ্ছে যে বিপথগামী হতেও। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? এই ক্ষেত্রে বলতে গেলে আপনার সম্পূর্ণ হচ্ছে একটা ব্যক্তি নৈতিকতার ব্যাপার আছে, পারিবারিক শিক্ষার অভাব আছে, একাডেমিক শিক্ষার অভাব আছে। কারণ যে ছেলেটা, কিন্তু তারা তো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পরে কি পারিবারিক কোনো কথা বা এইটার অজুহাত দেওয়া যায় কিনা? কারণটা হচ্ছে আমি কিন্তু একটা পরিবার থেকে আসছি, দীর্ঘ একটা সময় বিলং করে আসছি। কারণ পৃথিবীতে আসার পরে আমি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত হই নাই।
দীর্ঘ একটা সময় আমি পরিবারে থেকেছি, বড় হয়েছি, আমি পড়াশোনা করেছি একাডেমিক, ওই যে আমার পারিবারিক যে চর্চা, শিক্ষা, আদর্শ, সেটা আমার উপর একটা প্রভাব ফেলবে। এখন আমি যদি রাজনীতিতে এসেই যদি চিন্তা করি যে আমি রাতারাতি বাড়ি গাড়ি হয়ে যাব, আমি এই করব সেই করব, এইটা তো হচ্ছে লোভ লালসা। তার নৈতিকতার জায়গায় ঠিক থাকতে হবে। সবচেয়ে বেশি হচ্ছে ধর্মীয় যে শিক্ষার ব্যাপারটা, আমার সেটা রাখতে হবে, যে আমি অন্যায় করলে তার শাস্তি আমার কি হবে সেটা আমার মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একজন রাজনীতিবিদ সফল, তার কিন্তু অ্যাম্বিশন থাকে নির্বাচনমুখী। যখন সে নির্বাচনের মাঠে যাবে, যেই দেশের জনগণ ভোটার 500 টাকায় বিক্রি হয়, সেই দেশের নৈতিকতার চর্চা আমি কতক্ষণ করব? তাহলে আমি শুধু টেলিভিশনের টক শোতে গল্পে বলে যাইতে পারবো, কিন্তু মাঠে যখন যাবেন ওই 500 টাকা, একটা 1000 টাকা, একটা লুঙ্গি, একটা শাড়ি বিনিময়ে ভোট কেনা বেচা করবে, এবং তারাই নির্বাচনের পরে বলবে যে শালা এটা চোর। তাহলে যেই আকাঙ্ক্ষা নিয়ে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই আকাঙ্ক্ষা কি পুরোপুরি ব্যর্থ? ব্যর্থ না, এখানে দুইটা বিষয় আছে। আমাদের এই জুলাই অলরেডি বিক্রি হয়ে গেছে আমি বলবো, মুসলিমের কিছু ছাত্র নেতাদের হাত ধরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিন্ডিকেটের হাত ধরে এটা বিক্রি হয়ে গেছে বলবো। কিন্তু আমরা সেই জুলাইটাকে পুনর্জীবিত করতে এখনও সচ্ছল আছি, আমরা এটাকে বিক্রি হইতে দিব না। জি, নতুন বাংলাদেশকে কি রূপে দেখতে চান? আমরা চাই নতুন একটা বাংলাদেশ, যেখানে রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত থাকবে, যেখানে রাজনীতির চর্চা হবে, পারস্পরিক সমালোচনা হবে, সেটা গঠনমূলক সমালোচনা হবে। দিন শেষে যেন আমরা প্রত্যেকের ভাই, প্রত্যেকের বোন হিসেবে থাকি। ইদানিং আমরা যেটা দেখছি, বিভিন্ন চরিত্রকে নিয়ে ওরা কলুষিত করে, সেই কলুষিতর জায়গাটা থেকে মুক্ত থাকবে, এবং যেটা হচ্ছে গণমানুষের এবং জনবান্ধব একটা রাজনীতি হবে, সেটা আমরা প্রত্যাশা করি। এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ বিনির্মাণ হোক, এটা আমরা চাচ্ছি। আপনার প্রত্যাশা যেন পূরণ হয়, সেই প্রত্যাশা আমরাও রাখি। ধন্যবাদ ওয়ালিউল্লাহ আপনাকে আমাদের মাঝে এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি। আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে।